হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে নিউরালজেনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাইফ বেস ক্লাসিফায়ার ইউজ করতে হয়। তো বেইজ থিওরেমের জনক হচ্ছে থমাস বেইজ। তার কিছু অসমাপ্ত গবেষণার হাত ধরে উদ্ভাবিত হয় এই থিওরেমের। নাইফ বেস ক্লাসিফায়ার বুঝতে হলে আপনাকে এই বেইজ থিওরেম এবং প্রবাবিলিটি বুঝতে হবে। তো বেসিক্যালি প্রবাবিলিটি বা সম্ভাব্যতা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার একটি গাণিতিক প্রকাশ। যেমন আপনি যদি টস করার জন্য একটি কয়েন ছুঁড়ে মারেন, তাহলে এখানে হেড আসার সম্ভাবনা 50% এবং টেইল আসার সম্ভাবনা 50%, অর্থাৎ হেড আসার প্রবাবিলিটি 0.5। তো এটা আমি কিভাবে বললাম? একটা কয়েন ছুঁড়ে মারলে ম্যাক্সিমাম দুইটি ঘটনা ঘটতে পারে, হেড আসতে পারে কিংবা টেইল আসতে পারে। তো এই দুইটির মধ্যে হেড হচ্ছে একটি, তাই হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/2 মানে হাফ বা 0.5। একইভাবে টেল আসার সম্ভাবনাও এখানে হাফ বা 0.5। আরেকটি এক্সাম্পল দিলেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটি লুডোয়ের ছক্কার কথা চিন্তা করুন। আমরা যদি একটি ছক্কা চালি, তাহলে আমরা 6টি ভিন্ন ভিন্ন ধরনের মান পেতে পারি, অর্থাৎ মোট 6 ধরনের ঘটনা ঘটতে পারে, রাইট? এখন আমরা যদি চাই যে আমাদের ছক্কায় 5 উঠুক, তাহলে দেখুন এখানে 6টি ঘটনার মধ্যে 5 উঠবে এমন ঘটনা কয়বার ঘটতে পারে? একবার, তাই তো? তাহলে আমরা বলতে পারি একটি ছক্কা চাললে তাতে 5 ওঠার সম্ভাবনা 1/6। আবার আমরা যদি আমাদের ছক্কায় শুধু বিজোড় মান চাই, অর্থাৎ 1, 3 কিংবা 5, তাহলে এটি ঘটার সম্ভাবনা হচ্ছে 3/6 বা হাফ। আবার আপনাকে যদি একটি ছক্কা দিয়ে বলে দেওয়া হয় এতে কোনো বিজোড় সংখ্যা উঠবে না, এর সাপেক্ষে 5 ওঠার সম্ভাব্যতা কত? দেখুন এখানে আপনি ছক্কা চাললে কোনো বিজোড় সংখ্যা উঠবে না, অর্থাৎ শুধু 2, 4 ও 6-এর মধ্যে যে কোনোটা উঠবে। তাহলে এখানে 5 কয়বার উঠতে পারে? 0 বার, তাই না? তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে 0/3, অর্থাৎ 0, মানে হচ্ছে এখানে 5 ওঠার কোনো সম্ভাবনা নেই। এখানে কোনো বিজোড় সংখ্যা উঠবে না, এটাকে যদি এক্স দিয়ে প্রকাশ করা হয় এবং আমাদের প্রত্যাশিত ফলাফল যদি সি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এর সম্ভাবনাকে এভাবে লেখা যায়। এর মানে হচ্ছে এক্স শর্তের অধীনে থাকা অবস্থায় সি ইকুয়ালস 5 হওয়ার সম্ভাবনা 0। আই হোপ প্রবাবিলিটির বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসি বেইজ থিওরেমে। প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা একটি ঘটনা ঘটে গেছে তার সাপেক্ষে পরের ঘটনা ঘটার সম্ভাব্যতা কত সেটি বের করে থাকি, কিন্তু বেইজ থিওরেমে এর বিপরীত সম্ভাব্যতা বের করা হয়। পরের যে ঘটনাটি ঘটেছে সেটি যে আগের নির্দিষ্ট ঘটনার কারণেই ঘটেছে তার সম্ভাব্যতা কত। সাপোজ বৃষ্টি হয়েছে, তার সাপেক্ষে রাস্তায় কাদাপানি থাকার সম্ভাব্যতা কত? এটি হচ্ছে সাধারণ শর্তাধীন সম্ভাব্যতা। এখন রাস্তায় কাদাপানি দেখা যাচ্ছে, এই কাদাপানি যে বৃষ্টির কারণেই হয়েছে, অন্য কোনো কারণে না, তার সম্ভাব্যতা কত? এটি হচ্ছে বেইজ থিওরেম। আমরা যদি আগের ঘটনা বা শর্তকে এক্স ধরি এবং পরের ঘটনাকে সি ধরি, তাহলে বেইজ থিওরেমের সূত্র দাঁড়ায় এইরকম। সাপোজ কোনো এলাকায় এলাকাবাসীদের ক্যান্সার হওয়ার সম্ভাব্যতা শতকরা 60%। ক্যান্সারের কারণে সেখানে আগামী 2 বছরের মধ্যে কারো মারা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 85% এবং ক্যান্সার না হয়ে মারা যাওয়ার সম্ভাবনা 45%। এখন সাপোজ একজন লোক এই সমীক্ষা চালানোর ঠিক 1 বছরের মাথায় মারা যান। এখন তার মৃত্যু যে ক্যান্সারেই হয়েছে তার সম্ভাব্যতা কত? দেখুন এক্ষেত্রে শর্ত বা আগের ঘটনা এক্স হচ্ছে ক্যান্সার হওয়া এবং পরের বা আসল ঘটনা হচ্ছে মারা যাওয়া। সূত্র অনুযায়ী আগে এক্স এর সাপেক্ষে সি এর সম্ভাব্যতা কত বা ক্যান্সার হওয়ার পর মারা যাওয়ার সম্ভাবনা কত সেটি লাগবে। এটি অলরেডি বলে দেওয়া আছে 85% বা 0.85। এরপরে লাগবে আগের ঘটনা মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কত, এটিও বলে দেওয়া আছে 60% বা 0.6। এবং সর্বশেষ পরের ঘটনা বা মারা যাওয়ার সম্ভাবনা কত, এর ভ্যালু হচ্ছে এখানে ক্যান্সার হওয়ার সম্ভাব্যতা ইন্টু ক্যান্সারের কারণে মারা যাওয়ার সম্ভাব্যতা প্লাস ক্যান্সার না হওয়ার সম্ভাব্যতা ইন্টু ক্যান্সার না হয়ে মৃত্যুর সম্ভাব্যতা। তো দেখুন এর ভ্যালু আসছে 0.69। তো এই মানগুলো আমাদের সূত্রে বসিয়ে পাই 0.739, অর্থাৎ আমরা বলতে পারি ওই লোকটির যে ক্যান্সারের কারণেই মৃত্যু হয়েছে তার সম্ভাব্যতা 73.9%। আশা করে বেইজ থিওরেম নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই।
এবারে আমরা দেখব কিভাবে নাইফ বেস ক্লাসিফিকেশন তৈরি করে কোনো ডেটা সেটের উপর ব্যবহার করতে হয়। তো আমরা এই ডেটা সেটটি ব্যবহার করব, যার ফিচারগুলো হচ্ছে আউটলুক, টেম্পারেচার এবং রুটিন। আর এখানে ওয়্যার কোড, এটা হচ্ছে সর্বশেষ যে ফলাফলটি হবে সেটি। এখন আমরা বের করার চেষ্টা করব কোনো একদিন আমাদের ফিচারসের যদি এরকম হয় ক্লাউডি, ওয়ার্ম এবং আউটডোর, তাহলে আমরা সেদিন কোড পড়ব নাকি পড়ব না। তো নাইফ বেস ক্লাসিফায়ার প্রয়োগ করে এটি বের করার জন্য আমাদেরকে দুইটি মান বের করতে হবে, একটি ইয়েস এর জন্য আর একটি নো এর জন্য। এখানে সি ইকুয়ালস ইয়েস বা নো দিয়ে ওয়্যার কোডের ভ্যালিউ বোঝানো হচ্ছে। প্রথমটির ক্ষেত্রে মান বসালে পাই 0। এই মানগুলো কোত্থেকে পেলাম আই হোপ বুঝতে পেরেছেন। এইটুকুর মানে হচ্ছে ক্লাউডিয়ার সাপেক্ষে ইয়েস হওয়ার প্রবাবিলিটি, এইটুকু হচ্ছে ওয়ার্মের সাপেক্ষে ইয়েস হওয়ার প্রবাবিলিটি, এইটুকু হচ্ছে আউটডোরের সাপেক্ষে ইয়েস হওয়ার প্রবাবিলিটি, আর এইটুকুর মানে হচ্ছে ইয়েস হওয়ার প্রবাবিলিটি। আর এগুলো হচ্ছে যথাক্রমে ক্লাউডি, ওয়ার্ম এবং আউটডোর হওয়ার প্রবাবিলিটি। দেখুন এখানে মোট 7টি দিনের ডেটা দেওয়া আছে এবং এর মধ্যে ক্লাউডি 3টি, তাই এখানে ক্লাউডি হওয়ার প্রবাবিলিটি 3/7। দ্যাটস ইট। এক্ষেত্রে ক্লাউডি, ওয়ার্ম এবং আউটডোরের সাপেক্ষে সি ইকুয়ালস ইয়েস এর প্রবাবিলিটি 0। একইভাবে আমরা নো এর প্রবাবিলিটিও এভাবে বের করে নিব। এই দেখুন এর ভ্যালিউ আসছে 0.806। এখন আমাদেরকে দেখতে হবে এক্স শর্তের সাপেক্ষে সি ইকুয়ালস ইয়েস এর ভ্যালিউ এবং সি ইকুয়ালস নো এর ভ্যালিউ এর মধ্যে কোনটা বড়। এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এক্স এর সাপেক্ষে সি ইকুয়ালস নো এর ভ্যালিউ বড়। সুতরাং আমরা বলতে পারি এই ডেটা পয়েন্টের জন্য ওয়্যার কোডের মান হবে নো। অর্থাৎ কোনো দিন যদি আউটলুক ক্লাউডি থাকে, টেম্পারেচার ওয়ার্ম থাকে এবং রুটিন আউটডোর থাকে, তাহলে সেদিন কোড পড়া যাবে না। এভাবেই একটি নাইফ বেস ক্লাসিফায়ার কাজ করে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে নিউরালজেনের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আর মেশিন লার্নিংয়ের নতুন কোনো অ্যালগোরিদম শেখার পর সেটির খুঁটিনাটি সব কিছু 100% ক্লিয়ারলি বোঝার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কোনো মডিউল ইউজ না করে পুরোপুরি ম্যানুয়ালি অ্যালগোরিদমগুলো কোড করে ফেলা। একবার কষ্ট করে কোড করে ফেলতে পারলেই দেখবেন আপনার কাছে সেই অ্যালগোরিদমটি একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নিউরালজেনের নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।